দীর্ঘদিন থেকে ডক্টর ইউনূসের কাছে জনগণের যে চাওয়া ছিল, ডক্টর ইউনূস অবশেষে সে চাওয়ার মূল কথাগুলো বলা শুরু করেছেন। বলা বাহুল্য, ওনার উপরে সংকট তৈরি হওয়ার কারণেই উনি এতটা এখন আউটস্পোকেন হয়েছেন, যেটা নিয়ে আমরা কেউ কেউ কিছুটা সমালোচনা করি, কিন্তু তারপরও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গায় এসে ওনার এই কথাগুলোর খুব আলাদা মূল্য এবং গুরুত্ব আছে। ডক্টর ইউনূস রয়টার্সের সাথে কথা বলেছেন, একটা রিপোর্ট হয়েছে সেটা নিয়ে, মানবজমিন সেটা ট্রান্সলেশন পাবলিশ করেছেন, গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা জায়গায় একটু পড়তে চাই যে কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে বলছি। আমরা দেশে বসে শোরগোল করার ডক্টর ইউনূসের শোরগোল করার মধ্যে আকাশ পাতাল বা তার চাইতেও বেশি ডিফারেন্স আছে, এবং যখন রয়টার্সের মতো পত্রিকায় তার এই কথাগুলো যায়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, বিশেষ করে তার উপরে যে টর্চার হচ্ছে, টর্চার হচ্ছে স্টেট মেশিনারি দিয়ে, সেটার প্রেক্ষাপটে এই কথাগুলোর নিশ্চিতভাবে খুব বড় ধরনের গুরুত্ব রয়েছে। ডক্টর ইউনূস বলছেন, হেডলাইন এরকম, বাংলাদেশে কোনো রাজনীতি নেই, একটি মাত্র দল আছে। তার বক্তব্যের জবাবে আইনমন্ত্রীও কথা বলেছেন, সেই ফালতু কথাগুলো, এদেশের সরকারের মন্ত্রীরা ফালতু কথা ছাড়া কোনো ভালো কথা বলেন এটা মনে করার কোনো কারণ নাই, তাই তাদের কথার সাথে ফালতু যোগ করা হয়তো রিডান্ডেন্ট। তারা কথা বলেছেন বললে আমাদের বুঝে নিতে হবে তারা ফালতু কথা বলছেন। যাই হোক, ডক্টর ইউনূস এখানে তার সম্পর্কে উনি কী কী করেছেন, তার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কে কথা বলে একটা জায়গায় এসে ডক্টর ইউনূস বলছেন, মানে পত্রিকা এভাবে লিখছে, গত সপ্তাহের, এগুলো আবারও বলছি, এটা রয়টার্সের রিপোর্ট, এটা মানবজমিন ট্রান্সলেট করেছে। গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে 83 বছর বয়সী ইউনূস বলেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সব কিছু দখল করে, তারাই সব কিছু করে, নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তিনি আরও বলেন, তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে তারা সবাই কিন্তু একই দলে। মানে এই যে মূল 2007-এর যে ডামি নির্বাচনের যে মূল আলাপ, সেই আলাপটা ডক্টর ইউনূস এবার সরাসরি মাঠে এনেছেন, সরাসরি বলেছেন, এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এবং ডক্টর ইউনূসের মুখ দিয়ে সে কথাটা বেরিয়েছে, সেটার গুরুত্বের কথা তো বললামই। আইনমন্ত্রী আনিসুল হক বলছেন তিনি ইউনূসের মন্তব্যের সাথে একেবারেই একমত নন। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, শুধু আমি একমত নই, দেশের জনগণও দ্বিমত প্রকাশ করবে। তিনি আরও বলেন, এদেশের গণতন্ত্র পুরোপুরি কার্যকর। মানে আওয়ামী লীগ করে, মানে জনগণ বলতে মানে নন আওয়ামী লীগকে সরিয়ে রেখে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের হালুয়া রুটি খায়, এরকম মানুষও ইনফর্মালি, মানে আওয়ামী লীগ সহি যারা করেন, যারা হালুয়া রুটি খায়, তারা তো এই ধরনের দামি নির্বাচনের বিরুদ্ধে সবসময় আছেনই। যারা হালুয়া রুটি খায়, এমপি হয়েছেন, এটা সেটা হয়েছে, বিভিন্ন পদবিতে আছেন, তারাও এই নির্বাচনকে এন্ডোর্স করে না। এগুলো আমাদের জানা আছে, আমরা এই সমাজে বাস করি, এবং আওয়ামী লীগের লোকজনের সাথে এক ধরনের ইন্টারাকশন তো আমাদের থাকেই। এখানে তার যে ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে কথাবার্তা আছে, এবং ওই নির্বাচন নিয়েও এখানে বলা হয়েছে, সব ক্লিয়ারলি আছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগ আছে তিনি সেটা বলছেন, 100টি বেশি মামলা, যিনি খুবই ঠুনকো বানানো গল্প বলে ডক্টর ইউনূস যে মামলাগুলো বলা হয়েছে সেগুলোকে উড়িয়ে দিয়েছেন, এই ধরনের একটা কথাবার্তা। কিন্তু যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, মানে এই রিপোর্টে বলা হচ্ছে, ডক্টর ইউনূসের সমর্থকরা বলছেন হাসিনা সরকার তাকে অসম্মান করতে চায়, কারণ তিনি একসময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন। হাসিনা এই বিতর্ককে অস্বীকার করে ইউনূসকে 2011 সালে গরিবের রক্তচোষা বলে অভিহিত করেন। কোনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে সেটা কি অপরাধ, এমন প্রশ্ন রেখে ইউনূস বলেন, তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র 10 সপ্তাহ পরে একটি দল গঠনের ধারণা ত্যাগ করেছিলেন। ইউনূস বলেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে, পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে, কারণ আমরা এটিকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। এটা হলো মানে আমাদের যে প্রতিযোগিতামূলক বহুদলীয় গণতন্ত্র, সেটা প্রসঙ্গে তিনি বলছেন। তাহলে যে জায়গাটায় আসছি, মানে ডক্টর ইউনূসের উপরে যা ঘটুক বা আমাদের বিভিন্ন জায়গায়, আমরা বাংলাদেশের বর্তমান যাবতীয় সংকটকে টানতে 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 নিয়ে একটা জায়গায় আমরা আসলে স্থির হতে পারবো, নিশ্চিতভাবেই পারবো। সেটা হচ্ছে বাংলাদেশে একটা জনপ্রতিনিধিত্বহীন সরকারের অস্তিত্ব, মানুষের ভোট ছাড়া একটা সরকারের ক্ষমতায় থাকা নিশ্চিত। কারো কারো কাছে কখনো কখনো মনে হতে পারে বেথ ক্লিশে, সব কিছু ওখানে কেন রিলেট করছি, কারণ হলো প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত। ডক্টর ইউনূসের শুধুমাত্র উনি আগে কি চেয়েছেন সেটার মাসুলও শুধু না, তার প্রতিষ্ঠানের দিকে এখন চোখ পড়েছে সরকারের গুরুত্বপূর্ণ অলিগার্কদের, গ্রামীণ ফোনের দিকে, সেটা দখল করতে হবে।
ক্যাশ কাউ যতগুলো আছে বিভিন্ন জায়গায়, যারা ভালো ভালো প্রফিটেবল বিজনেস, সেগুলো সব কবজা করো এবং খেয়ে ফেলো। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি, এবার ডক্টর ইউনূসের হাতে আছে এটা। আমরা অনেকেই বলতে এই ব্যাপারটা আছে জনপরিসরে, যে উনি যদি গ্রামীণ ফোন থেকেও সরে যান, খুব সহজে উনি সব ঝামেলা থেকে হয়তো অনেকটাই মুক্ত হয়ে যাবেন। আর সরকার হয়তো ধারণা করছে ডক্টর ইউনূস আদা কোনো প্রসেস, যখন আমেরিকা চাপ দিচ্ছিল কিছুর সাথে উনি আছেন কি নেই, সেই ধরনের একটা সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব ছিল। যাই হোক, আমাদের বটম লাইন যেটা, আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। আমরা মনে করি ডক্টর ইউনূস তার এই বক্তব্যগুলো ক্রমাগত বলতে থাকবেন, ক্রমাগত রিপিট বলতে থাকবেন, এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যতটা বলবেন ততটা, বিশেষ করে এই নির্বাচনকে উনি যেভাবে সংজ্ঞায়িত করেছেন, যেটা আমরা করেছি, আমি জায়গাটা আবার একটু পড়তে চাই। খুবই চমৎকারভাবে বলেছেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই, একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে, তারাই সবকিছু নিজেদের তৈরি পথে, তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায়। তারপর তিনি আরও বলেন, তারা নিজেদের মানুষের বিভিন্ন রূপে নির্বাচিত করে, সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তবে সবাই কিন্তু একই দলের। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটাকে প্রহসনও বলা যাবে না এখন, আর এটা এর চেয়ে অনেক খারাপ কিছুতে পরিণত করেছে ক্ষমতাসীনরা। এবং ডক্টর ইউনূস এটা বলছেন, আমাদের মূল সংকটটাকে আইডেন্টিফাই করছেন। উনি এর আগের বার যখন কোর্টে গেছেন, এবার তো ইনফ্যাক্ট ওনার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এবার উনি দীর্ঘ সময় লোহার খাঁচার ভেতরে থেকেছেন, এবং এটাকেও আমরা খুবই হোল হার্টেডলি সমর্থন করি, কারণ ওনাকে বাইরে থাকতে বলা হয়েছিল, কিন্তু উনি ওনার সাথে যারা অভিযুক্ত তাদেরকে যেহেতু থাকতে হয়েছে, তিনি নিজেও সেখানে থেকেছেন। এটা একটা চমৎকার সিদ্ধান্ত। তো আগের বার যখন তিনি গিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে দেবদেবীর অভিশাপে ওনার এই অবস্থা হয়েছে। এটাও আসলে এই নির্বাচনী ব্যবস্থা না থাকে, দেবদেবীরা ক্ষমতাশাল থাকে এবং শাসকদের দেবদেবীর মতো ক্ষমতা হয়ে যায় যখন নির্বাচনী ব্যবস্থা থাকে না। সব কিছু নির্বাচনের সাথে রিলেটেড, এবং আমরাও মনে করি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসার আগে আমরা রাষ্ট্রটাকে গণতান্ত্রিকভাবে গঠন করার পথই শুরু করতে পারবো না। মানে এটা ফ্যাক্ট যে আপনি একটা সহি নির্বাচন হলে, জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই গণতন্ত্রের সব কিছু পরিপূর্ণ হয়ে যায়, নট নেসেসারিলি। কিন্তু আমরা এটা বলতে চাই, ওটা ছাড়া, ওটাই প্রধান ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশন ছাড়া কোনো কিছুই আসলে করা সম্ভব না। সুতরাং আমরা চাই ডক্টর ইউনূস, উনি তো চুপ থেকে পারেননি, উনি ডয়চে ভেলেকে সাক্ষাৎকারে বলেছিলেন, অ্যান্ড আই রোট আ কলাম অন দ্যাট, দেখিয়েছি একদিন আপনাদেরকে, উনি চেয়েছিলেন চুপ থেকে হয়তো এগুলো এড়ানো যাবে, এড়ানো যেহেতু যায় নাই, উনি চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেনই, উনি এবার অন্তত এই লড়াইটা করুন, দেরিতে হলেও। জনগণ তার অতীতে উনি বলেননি বলে যে অভিযোগ ছিল, আমরা বিশ্বাস করি তিনি যদি এখন যথেষ্ট তৎপর হতে পারেন, মানুষ সেটা ভুলে যাবে এবং নিশ্চিতভাবেই তার পাশে থাকবে।